গুম খুনের ২ মামলায় হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির। ১৫ সেনা কর্মকর্তার জামিন আবেদন, শেখ হাসিনা সহ আসামি ৩০। রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা। আন্দোলনের শরিকদের জন্য আসন ছাড় বিএনপির। নির্বাচনী জোটে এনসিপি বিষয়েও ইতিবাচক জানালেন মির্জা ফখরুল। স্বৈরাচার বিরোধীদের নিয়ে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত। মধ্যরাতে উত্তাল বুয়েট। ধর্ষণের অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের। অভিযুক্ত আটক। অনিশ্চিত রোহিঙ্গা প্রত্যাবাসন। সীমান্তে অস্থিরতায় মানবিক সংকট ছাপিয়ে দেখা দিয়েছে নিরাপত্তা ঝুঁকি। এখনই কঠোর কূটনীতির পরামর্শ বিশ্লেষকদের। এবং সরকারি ৪ ব্যাংকে খেলাপি ঋণ ১.৫ লাখ কোটি টাকা। সম্পদ মূল্যায়নে মাঠে নামছে সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকেই নিতে হবে, জানালেন অর্থ উপদেষ্টা। সকালের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। গুম খুনের ২ মামলায় হেফাজতে থাকা সাবেক বর্তমান ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই ২ মামলায় শেখ হাসিনা সহ মোট আসামি ৩০ জন। রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালে হাজির হয়ে ১৫ সেনা কর্মকর্তা জামিন আবেদন করেছেন। বুধবার সকাল ৭:৩০টায় বাংলাদেশ জেল প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তার মাধ্যমে তাদের আদালতে আনা হয়। এ সময় নিরাপত্তা মাথায় রেখে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও মোতায়েন করা হয়। এর আগে গত ৮ অক্টোবর বিগত সরকারের শাসনামলে বিরোধী লোকদের গুম করে র্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে সেলে বন্দী রেখে নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের ২ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ৩০ জনকে আসামি করা হয়। যুগপথ আন্দোলনের শরিকদের কয়টি আসন ছেড়ে দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে নির্বাচনী আসন ছাড় দেবে বিএনপি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনী জোটে এনসিপি আসবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ইঙ্গিতও দেন মির্জা ফখরুল। আহমেদ সালেহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০ দলীয় জোট বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে নামে বিএনপি ও তার মিত্ররা। আলাদা আন্দোলন করলেও তাদের কর্মসূচির ধরন ছিল প্রায় একই রকম। ২৪-এর অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে সামনে আসে কবে হবে জাতীয় নির্বাচন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় ভোটের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে চলছে জোট ও আসন বিন্যাস নিয়ে দেন দরবার। নির্বাচনী জোট ও আসন বন্টন নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে সময় সংবাদকে দলটির মহাসচিব জানান, জোট নিয়ে না ভাবলেও শরিক দলগুলোর আসন বন্টন নিয়ে চলছে আলোচনা। ক্ষমতায় গেলে গঠন হবে জাতীয় সরকার। এই ব্যাপারে আলোচনা হচ্ছে, কোনো সুনির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারিত হয়নি। যে দলগুলোর সঙ্গে আমরা যুগপথ আন্দোলন করেছি সেখানে কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়েই করেছি যে আমরা যুগপথ আন্দোলন করব, নির্বাচন করব। নির্বাচনের পরে যে দলগুলো আমরা আন্দোলন করেছিলাম তাদেরকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করবো। আমরা তো ওই জায়গাতেই আছি, এখন ওখান থেকে সরিনি। সুতরাং জোট হবে কি না এটা আমরা এখনো বলতে পারছি না। জাতীয় সরকারে এখন আমাদের সঙ্গে যারা থাকবেন, একমত হবেন, তারাই আসবে। ইসলামী দলগুলোর জোট নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির রাজনৈতিক জোটে এনসিপি যুক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ইতিবাচক ছিলেন মির্জা ফখরুল। অসম্ভব নয়, এগুলো তো ডিপেন্ড করে লাস্ট মোমেন্ট, একটা আপনার পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই ধরনের জোট টোটের ব্যাপারে লাস্ট মোমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়। একটা হচ্ছে আপনার জামাত ইসলাম, এনসিপি আর বোধহয় ইসলামী আন্দোলন আছে, 3টা দল। তারা তো আপনার সেই ধরনের জোট তো তারা করেন, এবং এনসিপি তো বলেই দিয়েছে যে তারা নির্বাচনে আসবে। জামাত ইসলাম বলেছে নির্বাচনে আসবে। জামাত ইসলাম তো নির্বাচনে বিলবোর্ড টিলবোর্ড সব লাগিয়ে দিয়েছে, দেখলেন তো। মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে মির্জা ফখরুল জানালেন, কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করা হবে কারা হবে বিএনপির প্রার্থী। নমিনেশনের ব্যাপারে এখনো কিছুই হয়নি। এগুলো আপনারা জানবেন যখন আমরা এটা জানাবো।
বা তার জন্য তার কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো শেষ হলেই আমরা জানাবো। নির্বাচনের সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। তাদের এখনই সময় যে তাদের সব কেয়ারটেকার গভর্নমেন্টভাবে তাদেরকে যেন সবাই বুঝতে পারে, দেখতে পারে, এটা এখন কাজ শুরু করে দেওয়া উচিত আর কি কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। শাহজালালে কার্গো ভিলেজে আগুনে বিপুল ক্ষয়ক্ষতি, বিমা দাবি যাচাইয়ে মাঠে নিয়ন্ত্রক সংস্থা, খোরা যুক্তি মানবেন না ব্যবসায়ীরা, শর্ত পূরণে সহজে অর্থ পাওয়ার আশ্বাস। মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের সামিটের কারণে ফের আলোচনায় বাংলাদেশ। অন্যদিকে দেশটির গৃহযুদ্ধের কারণে নিরাপত্তা শঙ্কা, প্রাণহানি আর নানা গুজবে আতঙ্কিত বাংলাদেশের সীমান্তের গ্রামগুলো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসন এখন কেবল মানবিক সমস্যা নয়, দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্ন। এমন বাস্তবতায় মিয়ানমারের সঙ্গে কূটনীতি কেমন হতে পারে, বিস্তারিত থাকছে শাতিলা শারমিনের প্রতিবেদনে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী এবং বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির যুদ্ধের ধাক্কা প্রতিনিয়ত এসে লাগছে বাংলাদেশ সীমান্তে। গোলাগুলি, হেলিকপ্টার থেকে বোমাবর্ষণ, সীমান্তে পোতা মাইন, প্রাণহানি আর অনুপ্রবেশ সব মিলিয়ে টান টান উত্তেজনা নাফ নদীর দুই পারে। গৃহযুদ্ধের প্রভাবে মিয়ানমার থেকে সামরিক বেসামরিক মানুষ পালিয়ে ঢুকছে বাংলাদেশে। 13 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝার মধ্যেই গত 18 মাসে আরও 1.5 লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। সীমান্তের গ্রামগুলোতে আছে নানা গুজব আর আতঙ্ক। সশস্ত্র গোষ্ঠীর গতিবিধি নিয়েও উদ্বিগ্ন প্রশাসন। বিশ্লেষকদের মতে এমন পরিস্থিতিতে শুধু সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার নয়, স্থানীয়দের সঙ্গে সরকারের আস্থার সম্পর্কও বাড়াতে হবে। নিশ্চিতভাবে ওখানে আমাদেরকে শক্তি বৃদ্ধি করতে হবে, যাতে ইচ্ছে করলেই কেউ আমাদের সীমান্ত পার হয়ে চলে আসতে না পারে। পাহাড়ি বাঙালিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও শক্তিশালী হয়, তাহলে সীমান্তে যারা দায়িত্বপ্রাপ্ত বাহিনী তাদের নিয়ন্ত্রণ করা সহজতর হবে। তাদের মতে মিয়ানমার সরকার বা আরাকান আর্মির সঙ্গে শুধু নয়, দেশটির জনগণের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কূটনীতির একমাত্রিক ধারণা থেকে বেরিয়ে এসে ব্যবসায়ী, শিক্ষাবিদ, সামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকেও সম্পৃক্ত করে এগোতে হবে বহুমাত্রিক কূটনীতির দিকে। প্রতি বছর তাদের বিভিন্ন ফেলোশিপ দিয়ে বাংলাদেশে এনে এক ধরনের জনমত তৈরি করা, তাদের মধ্যে যারা ফেরত যখন যাবে তখন তার একটা পজিটিভ রেজাল্ট দিবে, সেটা আমরা করতেই পারিনি। ট্র্যাক 1 যদি আরাকান আর্মির সাথে যদি সম্পর্ক রাখে, স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করবে তৎমতো, যেটা হয়েছে। কিন্তু এটা যদি ট্র্যাক 2, ট্র্যাক 3, 4 থাকতো, তাহলে বলতেই পারতো রাষ্ট্র না, আমরা তো না, এটা ট্র্যাক 2 আলোচনা হচ্ছে। যেই ইকোনমিক ইনসেন্টিভে আরাকান আর্মি বা তৎমতো তারাও মনে করবে, আচ্ছা এটা তো আমারও লাভ আছে। প্রতিবেশী রাষ্ট্রগুলোর স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও রোহিঙ্গা সমস্যাকে আলোচনায় রাখতে হবে ঢাকাকে। অস্ত্রশস্ত্র ইত্যাদি শক্তি আরও বড় হলো যে ওখানে স্থানীয় জনগণের সাথে আমাদের সখ্যতা বৃদ্ধি করা। সামিটটা হবে তখন যখন সইটা বাকি থাকবে, কিন্তু আমি প্রথমেই যদি সামিটটা করে ফেলি তাহলে বোঝা যাচ্ছে যে প্রসেসটা আমি মানতে রাজি হচ্ছে না। বিদ্যমান সংঘাতময় মিয়ানমারের সঙ্গে পরিকল্পিত কূটনীতিই পারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ মসৃণ করতে, এমনটি মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরকারি 4টি ব্যাংকের ঋণ খেলাপি দাঁড়িয়েছে 1.5 লাখ কোটি টাকা। ফলে বেসরকারি খাতের মতো সরকারি ব্যাংকেরও সম্পদ মূল্যায়ন করার পরিকল্পনা নিচ্ছে সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। ওয়াশিংটন ডিসিতে এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে ব্যাংকগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকেই নিতে হবে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র থেকে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বিগত কয়েক দশকে সরকারি, বেসরকারি ও বিদেশি মিলিয়ে 61টি তফসিলি ব্যাংকে প্রায় 20 লাখ কোটি টাকার আমানত থাকলেও এর 4 ভাগের 1 ভাগ নানাভাবে লুটপাটে বেহাত হয়েছে ব্যাংক থেকেই। এমন প্রেক্ষাপটে দুর্বল হয়ে পড়া 5টি বেসরকারি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আরো কয়েকটি চলছে অডিট কার্যক্রম। এই অনিয়মের প্রতিযোগিতায় পিছিয়ে নেই সরকারি শীর্ষ ব্যাংকগুলো। গত ডিসেম্বরে রাষ্ট্রের 4 ব্যাংকের খেলাপি ঋণ ছিল 1,33,025 কোটি টাকা। জুনে তা দাঁড়িয়েছে 1,46,362 কোটি টাকায়। 6 মাসের ব্যবধানে এসব ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে 13,337 কোটি টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকে খেলাপি ঋণ 19,818 কোটি টাকা, জনতা ব্যাংকে 72,107 কোটি টাকা ছাড়িয়ে গেছে।
এবার রাষ্ট্রীয় সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী এই 4টি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রাথমিকভাবে সরকারি 4টি ব্যাংকের সম্পদের অবস্থা পর্যালোচনা করলেও এসবের মধ্যে কোনো ব্যাংক একীভূত বা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সব সম্ভব নয়। সরকারি ব্যাংকের আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব, এটা অবশ্য IMF-কে বলেছি, এবং ওয়ার্ল্ড ব্যাংকও বলছে ওরা কারিগরি সহায়তা দেবে, কারণ ওই প্রফেশনাল অডিট ফার্মকে দিয়ে করে EY, KPMG, ওদের প্রাইস ওয়াটার, এবং ওরা এক্সপেন্সিভ আর কি, ওরা কারণ ওদের ব্যালেন্স শিট অনেক বড়, তো সেই হিসাবে ওরা করবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউটা করতে পারবো, এটা কয়েক মাস লাগবে, এটা করে ফেলবো। কিন্তু এটাকে একবার হাত দিয়ে এটা নতুন করে একেবারে মার্জ বা ইসে করা হয়তো একটু ডিফিকাল্ট হবে। অনিয়মে দিশেহারা বেসিক ও পদ্মা ব্যাংক নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই অন্তর্বর্তী সরকারের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। গুম খুনের 2 মামলায় হেফাজতে থাকা সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আহমেদ স্বপন। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বপন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন TFI ও JSI যে সেল রয়েছে, সেই সেলে গুম ও গুমের অভিযোগে এখন পর্যন্ত 15 জন যে সেনা সদস্য রয়েছে তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, এবং আজকে খুব সকালই আসলে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, কেননা সকাল 7টা থেকে 7:30টার মধ্যেই তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই ট্রাইব্যুনালে এই যে সেনা কর্মকর্তা, অর্থাৎ এই 2 মামলায় যে 15 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ট্রাইব্যুনালের আশেপাশের যে মোড়গুলো রয়েছে, সড়কগুলো রয়েছে, সেখানে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কেননা যখন তাদেরকে বের করে নিয়ে আসা, যেহেতু তারা হেফাজতেই ছিল, যখন তাদেরকে এখানে নিয়ে আসা হয়, আমরা দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে, অর্থাৎ কারওয়ান বাজার, মৎস্য ভবন মোড়, সেই সাথে যেটা বলছিলাম যে ট্রাইব্যুনালের আশেপাশের যে সড়ক, সেই সড়কগুলোতেও কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আজকে তাদের যে আনা হয়েছে একটি যে মামলায়, সেই মামলাটি ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের 15 কর্মকর্তার এই 15 আনুষ্ঠানিক অভিযোগ শুনানি হবে, এবং শুনানির পরেই হয়তো ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেওয়ার পরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি যাবে। তো একটি বিষয় বলতে হয় যে এই যে 2টি মামলা, এই 2টি মামলায় কিন্তু সাবেক যে আওয়ামী লীগ সরকারের প্রধান ছিলেন, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু রয়েছেন। অর্থাৎ মোট আসামির সংখ্যা হচ্ছে 30 জন, এবং এর মধ্যে 17 জন একটিতে, এবং আরেকটি মামলায় হচ্ছে 13 জন আসামি। যদিও এই মামলার 2টি মামলায় 23 জন সেনা কর্মকর্তাকে আসামি করা হয়েছে, এবং এর মধ্যে 15 জন যেহেতু এই তাদের হেফাজতেই ছিল, অর্থাৎ বাদবাকি যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখনও হাজির করা হয়নি, কেননা তাদেরকে পাওয়া যায়নি। অর্থাৎ 15 জন যারা হেফাজতে ছিল তাদেরকে শুধু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। যেটি বলছিলাম যে এই মামলা দুটিকে কেন্দ্র করে কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে, তারাও যেরকম এখানে উপস্থিত বা পরবর্তী ধাপ কী হয় সেই বিষয়টি জানার জন্য, পাশাপাশি যেটি এর আগেও বললাম যে এই মামলা ঘিরে বা এই সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা ঘিরে বেশ নিরাপত্তা ব্যবস্থায় আমরা দেখেছি। কেননা এই ঘটনা বা এই মামলার যারা আসামি রয়েছেন সেনা কর্মকর্তা, তাদের ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা তৈরি না হয়, সেই কারণেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যখন আসলে তাদেরকে নিয়ে আসা হয় একে একে, তাদেরকে ট্রাইব্যুনাল 1-এর যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে হাজির করা, এবং হাজির করার পরেই আসলে আনুষ্ঠানিকভাবে তাদের যে বিচারিক কাজ সেটি শুরু হবে। অর্থাৎ যেটি বলছিলাম যে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের মাধ্যমে এই 15 জন সেনা কর্মকর্তার আনুষ্ঠানিক অভিযোগের শুনানি হবে, এবং শুনানির পরবর্তী যে ধাপ, সেই ধাপগুলো হয়তো এখান থেকে শুরু হবে বলে আমরা মনে করছি, বা এখানে যারা আমরা গণমাধ্যম কর্মী রয়েছে তারা মনে করছি। তো যেটি বলছিলাম এর আগেও, যে এই মামলায় কিন্তু যেহেতু 30 জন আসামি রয়েছে, অর্থাৎ 2টি মামলায় আলাদা 2টি মামলায়, এই 2টি মামলার 30 জন আসামির মধ্যে 23 জন আসামি কিন্তু সেনা কর্মকর্তা, অর্থাৎ আর যারা রয়েছেন তারা কিন্তু, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন, এই সহ আসলে মোট 30 জন আসামি। এর মধ্যে একটি মামলায় হচ্ছে 17 জন, এবং আরেকটি মামলায় হচ্ছে 13 জনকে আসামি করা হয়েছে। তো সব মিলিয়ে যেটি বলতে হয়, শুধু
যেটি বলতে হয় যে শুধু এই ট্রাইব্যুনালের ভেতরে নয়, ট্রাইব্যুনালের বাইরেও কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন আসলে যেহেতু আজকে তাদের প্রথম দিন হাজির করা হলো, আনুষ্ঠানিক অভিযোগের শুনানি যেহেতু হবে, তার পরের প্রক্রিয়া কি হবে এটি এখন দেখার বিষয়। আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তারা এখানে অপেক্ষামান অবস্থায় রয়েছি। তো এই ছিল এখন পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ধর্ষণ, বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে ওই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্র কল্যাণ পরিদপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার এবং স্থায়ী বহিষ্কারের দাবি জানান। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েট প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। সকালে তাকে আটক করা হয়েছে বলেও জানা গেছে। এছাড়া তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায় বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 21 ব্যাচের ছাত্র ও আসানুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী। বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিমা দাবি মেটাতে কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা। তবে ব্যবসায়ীদের হুঁশিয়ারি, কোম্পানিগুলো গোজামিলের যুক্তি দাঁড় করালে মানবেন না তারা। পলিসির শর্ত পূরণ করা থাকলে টাকা পেতে বেগ পেতে হবে না বলে আশ্বাস দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ফরহাদুর রহমানের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ধীরে ধীরে ফুটে উঠছে টাকার অঙ্কে। প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে আমরা লিখিত রিপোর্ট পেয়েছি, তাতে আমাদের সংগঠনের যারা মেম্বার আছে তাদের 23 কোটি টাকার মালামাল পুড়ে গিয়েছে। শুধু র ম্যাটেরিয়ালের দাম আছে 200 কোটি টাকার উপরে। এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি, ভ্যাট এগুলো অলরেডি পে করেছি, যেটা হিসাব করলে এটা 250 থেকে 300 কোটি টাকার পর্যায়ে চলে যাবে। ঠিক কত টাকার মালামাল পুড়েছে এখনো সঠিকভাবে নিরূপণ না হলেও আমদানি রফতানিকারকদের দাবি বিপুল ক্ষতির বড় অংশ রয়েছে বিমার আওতায়। ইন্স্যুরেন্সটাই আসলে তার কিন্তু বিজনেসের একটা পার্ট। যদি সেটা 100% দেয় সেই কিন্তু নিরাপদ থাকতে পারে। আমরা অনুরোধ করব যে এটা নিয়ে যেন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বিমা থাকায় আর্থিক ক্ষতি কাটিয়ে কিছুটা সহজ হওয়ার ভরসা পেলেও বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, গোজামিল তথ্যের ভিত্তিতে বিমা কোম্পানিগুলো কোনো যুক্তি দাঁড় করালে তা প্রত্যাখ্যান করবে ব্যবসায়ীরা। কোনোভাবেই যেন কোনো তালবাহানা দিয়ে এই বিমার ক্লেম পরিশোধ করতে যেন বিলম্ব না করে, এটা অন্তত আমি বাণিজ্য উপদেষ্টা সহ সরকারের অর্থ উপদেষ্টা সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে অনুরোধ করব। বিমা সংশ্লিষ্টরা বলছেন, পলিসির শর্ত কাভার করা থাকলে সহজেই দাবির টাকা পাবেন ক্ষতিগ্রস্তরা। 12,000 কোটি টাকারই 100% আসলে কাভারেজ আছে কিনা, তাহলে তো ব্যবসায়ীদের কোনো লসই নেই, বিমা কোম্পানিগুলো দিয়ে দেবে। আবার বিমা কোম্পানিগুলো কিন্তু শুধু যে তারা দেবে এমন না, এটা সাধারণ বিমা একটা অংশ দেবে আপনার রিইন্স্যুরেন্সের, আবার যদি বিদেশি কোনো কোম্পানির সাথে করে থাকে সেটাও পাবে। বিমার আওতায় থাকা পণ্য ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি পরিমাপে এরই মধ্যে কাজ শুরু করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। অনেক সময় দেখা যাচ্ছে যে রিইন্স্যুরেন্সের যদি করা থাকে সাধারণ বীমা কর্পোরেশনের সাথে, সেই ক্ষেত্রে একটু দেরি হতে পারে অনেক সময়। তো সেই ক্ষেত্রে কোম্পানিগুলো তাদের নিজেদের টাকা দিয়ে সেটেল করে তারপরে হচ্ছে SBCর সাথে যতটুকু একটু সময় লাগে কাগজপত্রে, সেটা তারা নিজেরাই সেই রিস্কটা কাভারেজ দিতে পারে। যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা লসের ব্যাপার, তো জিনিসটা যেন তাড়াতাড়ি কাভার হয় এই সময়ে, সে ব্যাপারে অবশ্যই IDRA এর দিক নির্দেশনা থাকবে যে যাতে ক্লেমগুলো দ্রুত সেটেল করা হয়। যেসব ব্যবসায়ীদের বীমা করা নেই তাদের জন্য সরকারকে বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিভ্রান্তিকর তথ্যের ফেক বা ফলস কল নিয়ে চরম বেকায়দায় পড়েছে চট্টগ্রামের ফায়ার স্টেশনগুলো। প্রতিদিনই আগুন সহ নানা দুর্ঘটনার মিথ্যা তথ্য জানিয়ে শুধুমাত্র আগ্রাবাদ ফায়ার স্টেশনে এ ধরনের 7 থেকে 8টি কল আসছে। পরবর্তীতে কথিত ঘটনাস্থলে গিয়ে তার কোনো সত্যতা মিলছে না। অতি উৎসাহী সাধারণ মানুষের পাশাপাশি মাদকাসক্ত এবং ফেসবুক লাইকের আশায় ফোন কল দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ ফায়ার সার্ভিস কর্মীদের। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
কি সহায়তা করতে পারবে একটু বলুন। আগ্রাবাদ ফায়ার স্টেশনের এই নিয়ন্ত্রণ কক্ষে প্রতিদিন অগ্নিকাণ্ড সহ নানা দুর্ঘটনার তথ্য জানিয়ে 100-র বেশি ফোন কল আসে। ফোন কল রিসিভের 1 মিনিটেরও কম সময়ে নেওয়া হয় প্রতিকারের ব্যবস্থা, কিন্তু এইসব ফোন কলের 7 থেকে 8টি হয় মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর, আর তাতে সৃষ্টি হচ্ছে নানা জটিলতা। অনেক সময় দেখা যায় আমার কলার যে কথা বলে, কলার ফোনটা অফ করে দেয়, আমাদের গাড়ি অর্ধেক যায় আবার ব্যাক দেয়। এই কলটা দিলে মনে হয় সার্ভিস দ্রুত আসবো, এটা এর একটা আনন্দ উৎসাহ বোধ করে, যে এই কারণে ফেক কলগুলো দেয় এরা। ওনারা আমাদের সাহায্য চাওয়ার পরে আমরা যখন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিই, তখন আর ওই ঘটনাস্থলে যাই কিছু পাচ্ছি না। দুর্ঘটনার তথ্য পেয়ে ফাস্ট কল ফাস্ট রেসপন্স ভিত্তিতে মিথ্যা ফোনের পেছনে ছুটতে গিয়ে অনেক সময় প্রকৃত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বিশেষ করে কথিত দুর্ঘটনার খবর দেওয়া ফোনের সুইচ অফ করে দেওয়ায় তাকে আর শনাক্ত করা যায় না। যে ফেক কল করছে সে তার মোবাইলটা বন্ধ করে দিয়েছে। ওই সময়ের মধ্যে আরেকটি রিয়েল জায়গায় যেখানে কোনো অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে সে সংঘটিত অ্যাক্সিডেন্টের সেবা, রিয়েল সেবা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে শুধুমাত্র এই ফেক কলের কারণে। দমকল কর্মীদের নিজস্ব অনুসন্ধানে বের হয়ে এসেছে অতি উৎসাহী মানুষ যেমন ফায়ার সার্ভিসের কর্মদক্ষতা পরীক্ষার জন্য ফোনে মিথ্যা তথ্য জানাচ্ছে, তেমনি অনেকে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি লাইক পাওয়ার আশায় মিথ্যা পোস্ট দিয়ে ফায়ার সার্ভিসের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। সে সাথে মাদকাসক্তরও বিভ্রান্তকর ফোন করছে ফায়ার স্টেশনে। কিছু নেশাগ্রস্ত মানুষ, তারপরে অনেকেই আবার এটা ইচ্ছাকৃতভাবে দিয়ে রাখে যে আসলে ফায়ার সার্ভিস কত দ্রুত আসে, রেসপন্স করে কিনা। অতি উৎসাহী কিংবা মজার চলে ফায়ার সার্ভিসকে ফলস কল দিয়ে বিভ্রান্ত না করে বরং দুর্ঘটনা প্রতিরোধে প্রকৃত ঘটনা জানানোর জন্য আহ্বান জানাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রকৃত ঘটনার তথ্য পেলে যেমন দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব, ঠিক তেমনি প্রাণহানিও কমানো যাবে। এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর ফোন কলগুলো দমকল কর্মীদের কাছে মানসিক নিপীড়নের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ফেক কলগুলোর কারণে আমাদের অনেক সময় যে আমাদের মেন্টাল যে আমাদের লোকগুলো একটা প্রস্তুতি নেওয়ার পর যখন ব্যাক করে তখন আমাদের এই কাজগুলোর মধ্যে অনেক সময় ব্যাঘাত ঘটে। চট্টগ্রাম বিভাগে ছোট বড় 105টি ফায়ার স্টেশন রয়েছে। আগ্রাবাদ প্রধান স্টেশনের মতো এসব স্টেশনও ফেক এবং ফলস কল আসছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঢালিউডের অমর নায়ক সালমান শাহর মৃত্যু রহস্য উদ্ঘাটনে নতুন মোড়। 29 বছর পর অপমৃত্যুর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। সাবেক স্ত্রী সামিরা, খলনায়ক ডন, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ 11 জনকে আসামি করেছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। 7 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ঢালিউডের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর 29 বছর পর তার মৃত্যুর মামলা নতুন মোড় নিয়েছে। অভিনেতার মা নীলা চৌধুরী রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন মহানগর দায়রা জজ আদালত। এরপর এই মামলার দৃশ্যপট পাল্টে যায়। আদালতের আদেশের পর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। সাবেক স্ত্রী সামিরাকে প্রধান আসামি করে 11 জনের নামে মামলা দায়ের করা হয়। আসামি করা হয়েছে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খল অভিনেতা ডনকেও। আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছরতে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। সামিরা, আজিজ মোহাম্মদ ভাই, ডন ছাড়াও এই মামলায় অন্য আসামিরা হলেন লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, সাত্তার, সাজু ও রেজভি। রমনা থানা মামলা গ্রহণের পর তদন্ত কার্যক্রম শুরু করেছে। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ রমনা থানার ওসি। দীর্ঘ 29 বছর ধরে চলেছে তদন্ত, প্রতিবেদন, অভিযোগ আর পাল্টা অভিযোগ। কিন্তু প্রশ্ন একটাই, সত্যিই কি আত্মহত্যা করেছিলেন সালমান শাহ, নাকি এটি ছিল সাজানো হত্যাকাণ্ড? নতুন এই তদন্তযাত্রা হয়তো এনে দিতে পারে সেই প্রশ্নের জবাব। 7 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় 35টি কলেজে সব পরীক্ষার্থী ফেল করেছেন। এসব প্রতিষ্ঠানে গড়ে শিক্ষকের সংখ্যা 15 জন।
বিপরীতে শিক্ষার্থী মাত্র 1 থেকে 2 জন। নিয়মিত ক্লাস না হওয়ায় কলেজে আসে না শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন, এমপিও ভুক্তির আশায় রাজনৈতিক প্রভাব আর শিক্ষা বোর্ডের দুর্নীতির কারণে গড়ে উঠেছে এসব কলেজ। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। ভারপ্রাপ্ত অধ্যক্ষ কলেজে প্রাইভেট পড়াচ্ছেন স্কুল শিক্ষার্থীদের। এ সময় প্রতিবেদককে দেখে তড়িঘড়ি করে সটকে পড়েন তারা। মঙ্গলবার সকালের এ চিত্র রাজশাহীর মোহনপুরের মৌগাছি কলেজে। সকাল 10টার পর নামকাওয়াস্তে কলেজের কার্যক্রম শুরু হলেও 15 শিক্ষকের সবাই অনুপস্থিত। একজন ছাত্রের দেখা মিললেও সঙ্গে ছিল না পাঠ্য বই কিংবা খাতা কলম। প্রথমের দিকে এমপিও দীর্ঘ সময় বন্ধ ছিল, পরের দিকে যখন এমপিও ছাড়ছে তখন আসলে এবছর এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেনি কেউ। ভারপ্রাপ্ত অধ্যক্ষের ভাষ্য, আওয়ামী লীগ নেতা শামসুজ্জোহা বেলাল দীর্ঘ সময় ছিলেন অধ্যক্ষ। মাদক, নারী নির্যাতন সহ একাধিক মামলায় বর্তমানে কারাগারে। তার কারণেই এমন দশা। মাদক মামলায় 4 বার গ্রেপ্তার হয়েছেন, কেসগুলো এখনো চলমান। নারী কেলেঙ্কারিতে 1 বার গ্রেপ্তার হয়েছেন, সেটাও চলমান। যার কারণে এলাকার লোকজন এই প্রতিষ্ঠানে কোনো স্টুডেন্ট দিতে চায় না। পবা উপজেলার বায়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক 18 জন। এইচএসসি পরীক্ষার্থী ছিলেন 36 জন। তারা সবাই পরীক্ষায় ফেল করেছেন। এ দুটি প্রতিষ্ঠানের মতো এবছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসির ফলে শতভাগ ফেল করা কলেজের সংখ্যা 35। নাটোরে সবচেয়ে বেশি 11টি, রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁয় 5টি করে, পাবনা ও জয়পুরহাটে 3টি করে, বগুড়ায় 2টি এবং চাঁপাইনবাবগঞ্জের 1টি কলেজের সকলেই ফেল করেছেন। এর মধ্যে 6টি কলেজে মাত্র 1 জন করে এবং 12টি কলেজে 2 জন করে পরীক্ষার্থী ছিল। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগেরই নেই এমপিও ভুক্তি। যারা জিপি5 গোল্ডেন পায় তারা এখানে ভর্তি হয় না। এখানে যারা 2 পয়েন্ট 2.5 পয়েন্ট জিপিএ কম পায় তারা ভর্তি হয় কিছু সংখ্যক। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক প্রভাবে এমপিও ভুক্তি বাগিয়ে নিতে যেন তেন উপায়ে কলেজ চালু, শিক্ষা বোর্ডের দুর্নীতি, গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীদের অটোপাসের প্রত্যাশা সহ নানা কারণে এমন বিপর্যয়। ছেলেপেলেরা অটোপাসের অপেক্ষায় থাকে, এই জিনিসটা বেশি হয়েছে। শিক্ষক হলো যেখানে 18 জন, ছাত্র 37 জন, মানে 2 জন করে মাথা পিছু আর কি ছাত্র। সে মোতাবেক এই অবস্থাটা কি জন্য হলো? আমাদের তো লজ্জায় আর কি মুখ দেখানো যায় না। শিক্ষা বোর্ড জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে সঙ্গে নিয়ে তারা এসব প্রতিষ্ঠান বন্ধের উদ্যোগ নিচ্ছেন। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের সাজেশন হবে এই প্রতিষ্ঠানগুলো না চালাতে দেওয়া। তো এই ব্যাপারে আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আছেন, তারাও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমার বিশ্বাস। রাজশাহী শিক্ষা বোর্ডে শতভাগ ফেল করা কলেজের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি কমেছে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও। গত 9 বছরের মধ্যে এবার সবচেয়ে কম 18টি কলেজের সবাই পাশ করেছেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। উন্নয়নের ছোঁয়া লাগেনি প্রায় 100 বছরের পুরনো চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশনে। দীর্ঘদিন ধরে রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার শিকার হয়ে আসছে স্টেশনটি। 1.5 দশকের বেশি সময় ধরে স্টেশনে নেই যাত্রী ছাউনি, নেই বিশুদ্ধ পানি ও টয়লেটের ব্যবস্থাও। অবকাঠামো উন্নয়নের অভাবে থমকে আছে ভারত ও নেপালের সঙ্গে বাণিজ্যিক রেল যোগাযোগ। 1.5 দশকের বেশি সময় আগে পরিত্যক্ত ঘোষণা করা হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা রেলওয়ে জংশনের যাত্রী ছাউনি। প্ল্যাটফর্মে খোলা আকাশের নিচেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। ব্রিটিশ আমলে ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের জন্য নির্মাণ করা হয় আব্দুলপুর মালদা রেল লাইন। এই রেলপথে ব্যবসা বাণিজ্যের প্রসারের লক্ষ্যে 125 একর জায়গায় গড়ে তোলা হয় আমনুরা রেলওয়ে জংশন। প্রায় 100 বর্ষ হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি জংশনে। স্থানীয়রা জানান, যাত্রী ছাউনি না থাকায় বৈরী আবহাওয়ায় বিড়ম্বনায় পড়তে হয় তাদের। বিশুদ্ধ পানি বা শৌচাগারও নেই স্টেশনে। আর ব্যবসায়ীদের দাবি, আমনুরা জংশনকে ঘিরে উন্নয়ন পরিকল্পনা নেওয়া হলে মোংলা বন্দরের সঙ্গে ভারত নেপালের সরাসরি যোগাযোগ বাড়বে। না আছে কোনো টিন সেট যাত্রী ছাউনি, না আছে কোনো ভালো বিশ্রামাগার। বৃষ্টি মিষ্টি হলে অনেক সমস্যা মানুষের, বুঝছেন, একটা ছাউনি নাই, আপনার টয়লেটের খুব প্রয়োজন। পরপর প্রায় 8টা-9টা লাইন, কিন্তু বেশিরভাগ লাইন পরিত্যক্ত। আমনুরা জংশন একটা বহু জায়গা,
কিন্তু উন্নয়ন যে একটু হবে তিল পরিমাণে একটু উন্নয়ন হয়নি। রেল ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত সহজভাবে আমরা ইন্ডিয়া, নেপাল এবং ভুটানের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবো এবং আমরা ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও গতিশীল হবে। যাত্রী ছাউনি, শৌচাগার ও সুপেয় পানি সহ অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আমাদের যে শেডের প্রবলেমটা ছিল, যে শেডটা আমাদের এখানে তৈরি হয়ে যাবে, সেটা টেন্ডারও হয়ে গেছে। শেডের সঙ্গে সঙ্গে আমাদের সুপেয় পানির ব্যবস্থা সেটাও হয়ে যাবে। আমনুরা জংশনে আপ ডাউন মিলিয়ে 10টি ট্রেন চলাচল করে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এজলাস সংকট সৃষ্টি হয়েছে নাটোরের আদালতে। এ কারণে এক এজলাসে এক বিচারকের কাজ শেষে আরেকজনকে কাজ করতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে বিচার কাজ, বাড়ছে মামলা জট। দিনের পর দিন আদালতে ঘুরে ভোগান্তিতে বিচার প্রার্থীরা। নতুন বিচারকদের নিয়োগ দিলে বিচার কাজে আরও সমস্যায় পড়তে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। আদালতের বিচার কাজ চলছে বারান্দায়, গাদাগাদি করে সেখানে বসছেন আইনজীবী ও বিচার প্রার্থীরা। নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের দোতলা ভবনে 12টি কক্ষ, অথচ আদালত রয়েছে 24টি। কার্যক্রম চালিয়ে নিতে ভবনের বারান্দায় 3টি ও জেলা প্রশাসক কার্যালয় ভবনে 2টি এজলাস স্থাপন করা হয়েছে। এ কারণে এক এজলাসে এক বিচারকের কাজ শেষে আরেকজনের কাজ করতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে বিচার কাজ, বাড়ছে মামলা জট। দিনের পর দিন আদালতে ঘুরে ভোগান্তিতে বিচার প্রার্থীরা। 2018 সাল থেকে কেস এখনো পর্যন্ত চলমান আছে। বিচারকের তুলনায় মামলার পরিমাণ এত বেশি। 35 বছর ধরে একটা মামলাতে অনেক হেনস্থা হইতেছি। উকিল খরচ দেই, মুহুরি খরচ দেই, গাড়ি ভাড়া দেই। কেসগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যদি একটা জায়গা করে দিত তাহলে নাটোর জেলার মানুষগুলি আশেপাশে দাঁড়ায় থাকতো না। এদিকে নাটোরে নতুন করে 6টি বিচারকের পদ সৃষ্টি হলেও এখনো নিয়োগ হয়নি। এজলাস সংকটের মধ্যে নতুন বিচারকদের নিয়োগ দিলে বিচার কাজে আরও সমস্যায় পড়তে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। এজন্য ভবন সম্প্রসারণ জরুরি বলেও জানান তিনি। বিচার বিঘ্নিত হচ্ছে। এখানে অতি সত্বর 3তলা ভবন এক্সটেনশনের জন্য যে আবেদনটা করেছেন বিজ্ঞ জেলা দায়রা জজ মহোদয়, খুব দ্রুত এই এক্সটেনশন বিল্ডিংটা হওয়া উচিত। নাটোরে ফৌজদারি, দেওয়ানি ও ম্যাজিস্ট্রেট আদালতে 7 জন করে বিচারক আছেন। আর বর্তমানে ফৌজদারি ও দেওয়ানি আদালতে মোট 35,000 মামলা বিচারাধীন রয়েছে। সময় সংবাদ, নাটোর। 2024 সালে প্রায় 3,500 ভাতাভোগীর জুন থেকে অগাস্ট পর্যন্ত 3 মাসের মা ও শিশু ভাতার প্রায় 88 লাখ টাকা মোবাইল নম্বর পরিবর্তন করে তুলে নিয়েছে একটি হ্যাকার চক্র। হতদরিদ্র গর্ভবতী নারীরা প্রতি মাসে মা ও শিশুর সরকারি ভাতা পান 850 টাকা। মহিলা অধিদপ্তর 3 বছর ধরে এই ভাতার টাকা দেওয়ার কথা থাকলেও নিয়মিত ভাতার টাকা পান না বেশিরভাগ নারী। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। রাজশাহীর বাগমারা উপজেলার ঝিনা গ্রামের সামিরা খাতুন স্বামী কাঠমিস্ত্রির কাজ করায় কোনো মতে টেনে টুনে চলে সংসার। তাই অসহায় ও দুস্থ গর্ভবতী নারীদের জন্য মা ও শিশুর সরকারি ভাতার জন্য আবেদন করেন তিনি। 2.5 বছর ধরে মাসে 850 টাকা করে সরকারি ভাতার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পান তিনি। কিন্তু 2024 সালের জুন থেকে আগস্ট এই 3 মাসে শুধু বাগমারা উপজেলায় 1467 জন ভাতাভোগীর মোবাইল নম্বর পরিবর্তন করে টাকা হাতিয়ে নেয় একটি হ্যাকার চক্র। বাকি 8 উপজেলায় 2000-এর অধিক ভাতাভোগীর টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। জেলায় 3 মাসে 88,40,000 টাকা তুলে নিয়েছে চক্রটি। 3 বছরে ভাতা পাবার কথা থাকলেও নিয়মিত ভাতা পান না বলে অভিযোগ অধিকাংশ নারীর। 2.5 বছর থেকেই পাওয়া যাচ্ছে, মাঝখানে কিছু 6 মাস বন্ধ ছিল, অন্যকে ব্যাগ তুলে লেখাচ্ছে। ভাতার জন্য আবেদন করার পর 4 বার পাওয়া গেছে টাকা কি করেছে আমরা বলতে পারবো না। বাচ্চার মা একটু পুষ্টিকর খাবার খাবে, ডিম দুধ, কিন্তু টাকাটা পাচ্ছে না। বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান বাগমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। আর মহিলা অধিদপ্তরের উপপরিচালক জানান, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাগুলো যেহেতু তুলে নিয়েছেন হ্যাকাররা, সেই জন্য সুবিধাভোগীরা টাকা পায়নি। এ বিষয়ে চলতি বছরের 5 মে একটি মামলা করেছে সংস্থাটির দায়িত্বশীলরা। প্রাথমিক ধারণা থেকে আমার মনে হয়েছে যে এটা হ্যাকারদের কাজ। অ্যাকাউন্ট থেকে এরা নাম্বারটা চেঞ্জ করে তারা টাকাটা তুলে নিচ্ছে। আমার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, এটা তো আসলে বিকাশের অ্যাকাউন্ট বা
মোবাইল ব্যাংকিং, যার কারণে ওইখান থেকে তো টাকা আর ফেরত নেওয়া কোনো রকমভাবেই সম্ভব হচ্ছে না। এদিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। হ্যাকারদের বিরুদ্ধে আমরা সোচ্চার রয়েছি এবং এই হ্যাকার যারা অপরাধী তারা সে যেই হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি। সাইবার ট্রাইব্যুনালে করা মামলাটি বর্তমানে তদন্ত করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সপ্তাহখানেক আগে 4 জন হ্যাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলায় সরকারি ভাতাভোগীর সংখ্যা 7,000। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিশ্বের সবচেয়ে পরিষ্কার বায়ু শহর হিসেবে খ্যাতি পাওয়া রাজশাহী পরিণত হয়েছে দেশের সবচেয়ে দূষিত নগরীতে। বৃক্ষ নিধন, জলাশয় ভরাট আর বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থার কারণে দিন দিন বাড়ছে বায়ু দূষণ। সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ সংস্থা IQER এর সর্বশেষ প্রতিবেদনে দেশের 8 বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। আরও জানাচ্ছেন আলতাফ হুসাইন, ছবি তুলেছেন আব্দুস সালাম। পদ্মাপাড়ের সবুজ রাজশাহী, যেখানে একসময় নির্মল বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতেন নগরবাসী। বিশ্বের সবচেয়ে পরিষ্কার বায়ুর শহর হিসেবে পেয়েছিল আন্তর্জাতিক স্বীকৃতি, কিন্তু আজ সেই শহর ধুলায় মোড়ানো, ধোঁয়ায় আচ্ছন্ন। শহরের প্রধান সড়কে যানবাহনের কালো ধোঁয়া, ফ্লাইওভার ও ভবন নির্মাণের ধুলাবালি, সঙ্গে পুকুর ভরাট আর গাছ কাটার প্রতিযোগিতা। একদা পরিচ্ছন্ন এই রাজশাহী এখন দূষণের শীর্ষে। ধুলাবালুতে অনেক কষ্ট হয়, হাসি-টাসি হচ্ছে, মানুষজন অসুবিধায় পড়ছে, ধুলাবালিতে নাক মুখ বন্ধ হচ্ছে। পুরা রাজশাহী শহরে ধুলাবালি, এটার কোনো প্রতিকার আমরা অতি সত্বর চাই। সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা IQER এর তথ্য মতে 20 অক্টোবর সকালে রাজশাহীর বায়ুর সূচক ছিল 167, যা দেশের 8 বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে খারাপ। এই মাত্রার বায়ু অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত, যা শ্বাসযন্ত্র, হৃদরোগ, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। সিটি কর্পোরেশন বলছে, নিয়মিত পানি ছিটানো ও বৃক্ষরোপণ কার্যক্রম চললেও পরিবেশ অধিদপ্তরের বায়ুর মান নির্মাণের একমাত্র যন্ত্রটি নষ্ট থাকায় পর্যবেক্ষণ ব্যাহত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরে এটি সরকারি প্রতিষ্ঠান, তাদের মেশিনটা যদি সচল থাকতো তাহলে আমরা হয়তো গাছপালা বা ধূলিকণার কারণগুলো কোথা থেকে আসছে সেইটা বের করে আমরা পদক্ষেপ নিতে সক্ষম হতাম। পরিবেশ অধিদপ্তর বলছে, প্রতি বছরই শীত মৌসুমে বায়ুর মান খারাপ হয়, তবে নির্মাণ কাজ শেষ হলে তা কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করছেন তারা। মেইনটেনেন্স করার পরে আমাদের যে লাইভ সার্ভারে রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এটাও এখনো লাইভে আমাদের সার্ভারে আসতে পারেনি, এবং আমি আপনাকে জানালাম যে ঢাকা থেকে তথ্য নিয়ে আমি এই তথ্যটা আপনাদেরকে জানালাম। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনাহীন দীর্ঘমেয়াদী নির্মাণ কাজ, বৃক্ষ নিধন ও জলাশয় ভরাট বন্ধ না হলে হারিয়ে যাবে সবুজ শহর খ্যাতিও। শহরের অব্যাহত নির্মাণযজ্ঞে হারিয়ে যাচ্ছে গাছপালা আর খোলা জলাশয়ে। নগরীর সৌন্দর্য বাড়লেও নিঃশেষ হচ্ছে প্রাণের নিঃশ্বাস। অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনা আর অপরিকল্পিত নগরায়ন ধীরে ধীরে রাজশাহীর জন্য হয়ে উঠছে বড় হুমকি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। গুম খুনের 3 মামলায় সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। এই বিষয়ে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। তৃতীয় মামলাটি ছিল রামপুরায় 18 এবং 19 জুলাই 2024 সালে গুলি করে, বিশেষ করে ওইখানে কিছু বিজিবি সদস্য যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন, মোট 28 জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল। সেই মামলাটিতেও আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 5ই নভেম্বর। এবং সেই মামলাতেও যা পলাতক আছেন, 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5ই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে, বিচারে সোপর্দ করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। ল অফ দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে।
একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে। সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা, তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন, এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারা এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন, এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই। এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল। থ্যাংক ইউ। ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছিল। তারা এখন যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন, তারা বলেছেন জামিনের আবেদন করতে চান। আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে, প্রথমে ওকালতনামায় তারা সিগনেচার নেবেন, তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন। আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন, পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা শুনানি করবেন। অনলাইনে শুনানির ব্যাপারে একটা বলো তারা। আর কোনো আবেদনই আজকে দাখিল হয়নি, তারা মৌখিকভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজড কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন, আদালত সেটা মঞ্জুর করেছেন। বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন, করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি। আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের কি স্ট্যাটাস হবে, আইন নির্ধারিত পন্থাই সেটা নির্ধারিত হবে। আমরা আগেও বলেছি এই ব্যাপারে, আজকে নতুন করে কিছু বলতে। অনলাইনে হাজিরা দেওয়ার সুযোগ আছে কি? সেটা আদালত নির্ধারণ করবেন, সেটা ভবিষ্যতে যখন আবেদন আসবে বাস্তবতার নিরিখে আদালত যেটা ভালো মনে করবেন, যেটা বিচার প্রক্রিয়াকে স্মুথ করবে, সব কিছু মিলিয়ে কনভিনিয়েন্ট হবে, সেটা আদালতের নির্দেশ অনুযায়ী যা হবার সেটা হবে। ডিভিশন পাবে কিনা বাকি বিষয়গুলো কারাগারের বিষয়। আচ্ছা, কারাগারের ব্যাপারে হচ্ছে তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের। আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে। ভাই একটা বিষয় যে এই বিষয়ে যে সুবিধা সাধারণত কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা ডিসক্রিপশন অব দি কারা কর্তৃপক্ষ। এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই। তারা কি এখনো কর্মরত নাকি আমরা কি বলবো মানে এইটা দেখেন আইনের মধ্যে যেটা আছে, আমরা সর্বশেষ সংশোধনী অনুযায়ী বলা হয়েছে যখন কারো বিরুদ্ধে বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, ফর্মাল চার্জ দাখিল হয়, তখন আসলে তিনি আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন। এটাই হচ্ছে আইনের ব্যাখ্যা। থ্যাংক ইউ। গুম খুনের 3 মামলায় সাবেক বর্তমান 15 সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে ব্রিফিং চলছিল, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চাঁদের মাটিতে পাওয়া উল্কাপিণ্ডের অবশিষ্টাংশ নিয়ে নতুন যুগান্তকারী আবিষ্কার করেছে চীনের বিজ্ঞানীরা। দেশটির চাংই-6 মিশনে সংগ্রহ করা চাঁদের মাটির নমুনায় পাওয়া এসব ধ্বংসাবশেষ থেকে সৌরজগতের উপাদান বিন্যাস ও চাঁদের পানি উৎস সম্পর্কে নতুন সূত্র পেয়েছেন তারা। বলা হচ্ছে চাঁদের নমুনায় পাওয়া গেছে পৃথিবীতে প্রায় বিলুপ্ত কার্বনেশিয়াস কনড্রাইট নামের এক বিরল উল্কাপিণ্ডের চিহ্ন। এই উল্কাপিণ্ডগুলোকেই বলা হয় সৌরজগতের বার্তাবাহক, যাদের গঠন জানান দেয় গ্রহ নক্ষত্র কিভাবে তৈরি হয়েছিল। গুয়াংঝু ইনস্টিটিউট অব জিওকেমিস্ট্রির অধ্যাপক সু ইগাইং এর নেতৃত্বে গবেষক দল 2 গ্রাম নমুনা বিশ্লেষণ করে শনাক্ত করেছেন। এই উল্কাগুলো বাইরের সৌরজগৎ থেকে এসেছে বলেও জানান তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুম খুনের 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির, গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ। পলাতক হাসিনা সহ বাকিদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। আন্দোলনের শরিকদের জন্য আসন ছাড় বিএনপি। নির্বাচনী জোটে এনসিপির বিষয়েও ইতিবাচক জানালেন মির্জা ফখরুল। স্বৈরাচার বিরোধীদের নিয়ে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত।
এবং মধ্যরাতে উত্তাল বুয়েট ধর্ষণের অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের, অভিযুক্ত আটক। এ ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।